A very good morning to all of you. Today we are going to know about Prime Minister and Vice Prime Minister. Okay, which is very important for various exams like TET 1, TET 2, CTET, and all other competitive exams. You can follow it for TBSC board, CBSC board, as well as for ICSC board students. Okay, so এক্সিকিউটিভ বডির একদম লাস্ট টপিক, ওকে, এক্সিকিউটিভ বডি ইন ইউনিয়ন লেভেল, ওকে, অর উই ক্যান সে ইন সেন্ট্রাল লেভেল। দিস ইজ দ্য লাস্ট পার্ট, প্রধানমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী। লেটস গো টু আন্ডারস্ট্যান্ড ব্রিফলি। সো প্রধানমন্ত্রী যে নাকি আমাদের দেশের প্রকৃত শাসক। দেখি এখন প্রধানমন্ত্রী মিন্স প্রাইম মিনিস্টার। গ্রেট ব্রিটেনের সংসদীয় শাসন ব্যবস্থা থেকে ধারণাটি নেওয়া হয়েছে। কোন দেশের সংসদীয় শাসন ব্যবস্থা থেকে? এই সংসদীয় শাসন ব্যবস্থা হলো ব্রিটেনের সংসদীয় শাসন ব্যবস্থা থেকে আমাদের দেশের যে সংসদীয় শাসন ব্যবস্থা, সেই ধারণাটা নেওয়া হয়েছে ব্রিটেনের সংসদীয় শাসন ব্যবস্থা থেকে। ঠিক আছে। প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রশাসনিক প্রধান এবং রাষ্ট্রপতি হলেন দেশের সাংবিধানিক প্রধান। মানে সংবিধানের লেখায় আছে বা আইন কানুনে আছে রাষ্ট্রপতির নাম প্রথম, বাট বাস্তবে বা প্রশাসনিকের যে মূল প্রধান বা প্রকৃতপক্ষে প্রধান, তিনি হলেন কি? তিনি হলেন প্রধানমন্ত্রী। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। মন্ত্রিপরিষদের শীর্ষে থাকেন কে? প্রধানমন্ত্রী। কত নং ধারা অনুসারে? 74 ক্লজ 1 নং ধারা অনুসারে। মন্ত্রিপরিষদের প্রধান কে? প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন 75 ক্লজ 1 নং ধারা অনুসারে। রাষ্ট্রপতির সাথে মন্ত্রিসভার সংযোগ সাধন করেন কে? প্রধানমন্ত্রী, 78 নং ধারা অনুসারে। সাধারণভাবে প্রধানমন্ত্রী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না থাকলে রাষ্ট্রপতি নিজ বিচক্ষণতায় নির্বাচন করেন। মানে কি? যদি মনে করো কোনো একটা দল সংখ্যাগরিষ্ঠতা না পায়, তখন সেক্ষেত্রে রাষ্ট্রপতি নিজের বিচক্ষণতায় নির্বাচন করেন। মানে রাষ্ট্রপতি নিজে পছন্দ করে প্রধানমন্ত্রীকে নির্বাচন করতে পারে, যেটা সংবিধানে বলা হয়েছে। কিন্তু বাস্তবে আদৌ সেটা হয় না। বাস্তবে ওই দলগুলির মধ্যেও যে একটু বেশি ভোট পায় বা যদি কোনো একটা জোট সরকার গঠিত হয়ে যায়, তবেই জোট সরকার দ্বারা নির্বাচিত বা নির্ধারিত সে একজন মেম্বারকেই রাষ্ট্রপতি অ্যাজ এ প্রাইম মিনিস্টার নির্বাচন করেন, ওকে, বা ডিক্লেয়ার করেন। নেক্সট, যেই ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন বাট উনি কোনো সংখ্যাগরিষ্ঠতা পাননি বা না পেয়ে প্রধানমন্ত্রী হয়ে গেছেন, সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে 1 মাসের মধ্যেই লোকসভার আস্থা ভোট সংগ্রহের নির্দেশ দেন। মানে কি 1 মাসের মধ্যে লোকসভার যে মেম্বাররা আছে তাদের দ্বারা একটা আস্থা ভোট, একটা 100% আছে, যে পার্সেন্টটা হলেই উনি প্রধানমন্ত্রী শপথে থাকতে পারবেন। ওকে, সেটা ডিউরেশন হলো কি 1 মাসের মধ্যে এটা দিতে হবে। 1979 সালে রাষ্ট্রপতি নীলাম সঞ্জীব রেড্ডি চৌধুরী চরণ সিংহকে এইভাবে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন। ঠিক আছে। 1979 সালের ইলেকশনে, প্রধানমন্ত্রীর ইলেকশনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠ ভোট পায়নি। তখন সেই ক্ষেত্রে তখনকার সময় ছিলেন রাষ্ট্রপতি ছিলেন নীলাম সঞ্জীব রেড্ডি। নীলাম সঞ্জীব রেড্ডি তখন চৌধুরী চরণ সিংহকে এইভাবে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেছিলেন। ঠিক আছে। 1984 সালে রাষ্ট্রপতি জৈল সিং, যিনি নাকি প্রথম শিখ মন্ত্রী, ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন। মানে কি ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেছেন, কারণ সেই জৈল সিং জানতেন যে ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী দুজনেই ছিল কোন দলের? কংগ্রেস দলের। আর তখন কংগ্রেস পার্টির কিন্তু একটা খুবই জনপ্রিয়তা ছিল। এখন ইন্দিরা গান্ধী মারা গেছে, হত্যা করা হয়েছে ইন্দিরা গান্ধীকে। এখন যদি রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রী পদে বসানো যায় বা হয়, একদম কনফার্ম উইদিন 1 মান্থ রাজীব গান্ধী লোকসভার সদস্যদের আস্থা ভোট অর্জন করতে পারবেন। যার কারণে জৈল সিং এই রাজীব গান্ধীকে কিন্তু ওই পদ্ধতিতে অ্যাজ এ প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত করেছেন। ওকে, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। There are two words we should know about this, like de facto and de jure. Okay, which are the de facto and de
জুরি। সো ডিফেক্টো মানে কি, বাস্তবে যিনি ক্ষমতার অধিকারী, ঠিক আছে, বাস্তবে যিনি ক্ষমতার অধিকারী তিনি হলেন ডিফেক্টো মানে কি প্রধানমন্ত্রী। আর ডি জুরি মানে কি, ডি জুরি মানে হলো, এটা হলো ল্যাটিন শব্দ, বাট এটা হলো সাংবিধানিক বা আইনগতভাবে যিনি প্রধান। কে প্রধান? রাষ্ট্রপতি। আই হোপ ইউ আন্ডারস্টুড ডিফেক্টো মিন্স প্রধানমন্ত্রী আর ডি জুরি মিন্স কে? রাষ্ট্রপতি। These words are important. If questions come in deep level, then it will be important for us. Next. ভারতের প্রধানমন্ত্রী হলেন দেশের প্রকৃত শাসক এবং প্রশাসনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব। জোট সরকার হোক বা একক দলীয় সরকার, সব ক্ষেত্রে প্রধানমন্ত্রী হলেন এক নায়ক, যার নেতৃত্বে দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। এখানে জোট সরকারই হোক বা একক সরকারই হোক, ইট ডাজেন্ট ম্যাটার, প্রধানমন্ত্রী যা ক্ষমতা সেই রকম ক্ষমতাই থাকবে। ক্লিয়ার? জে.এস.এ জোহারি কি বলেছেন? প্রেসিডেন্সিয়ালাইজেশন অফ দ্য প্রাইম মিনিস্টার্স অফিস। ওকে। গুলজারিনন্দা দুবার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছে। কয়বার? দুইবার। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী গুলজারিনন্দা দুবার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। কার কার সময় দেখি? জওহরলাল নেহরুর সময় এবং লাল বাহাদুর শাস্ত্রীর সময়। ওকে। এই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মানে কি? আমরা বলতে পারি এই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীকে বলতে পারি অস্থায়ী প্রধানমন্ত্রী। মানে কি? মানে হলো প্রধানমন্ত্রীর কাজকে কোনো রকমভাবে পরিচালনা করা। যেমন জওহরলাল নেহরু হঠাৎ করে মারা যাওয়ার পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন গুলজারিলাল নন্দা এজ এ তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। সেমভাবে লাল বাহাদুর শাস্ত্রীর ক্ষেত্রেও যখন মারা গিয়েছিলেন, তখনই গুলজারিলাল নন্দাই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। আই হোপ ইউ আর ক্লিয়ার। হোয়াট ইজ তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী? তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মানে কি, প্রধানমন্ত্রী কোনো না কোনো কারণে কি বলবো, কোনো না কোনো কারণে যদি অনুপস্থিত বা কোনো না কোনো কারণে যদি অক্ষম হন ওনার কাজ পরিচালনা করতে, সেরকম ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী হিসেবে কিছু মানুষ ওই জিনিসগুলোকে পরিচালনা করে, তাদেরকে বলা হয় কি, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। এখন দেখি আমরা যোগ্যতা বলি। যোগ্যতা বলি কি? কোয়ালিফিকেশন। লেটস গো টু নো। প্রধানমন্ত্রী নির্ধারিত কোনো যোগ্যতা বলে সংবিধানে নেই, ঠিক আছে। তবে প্রমাণ অনুযায়ী অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, 25 বছর হতে হবে, সংসদের যে কোনো কক্ষের সদস্য হতে হবে, নির্বাচনের সময় সদস্য না হলে 6 মাসের মধ্যে সদস্য হতে হবে। কোথাকার? সংসদের সদস্য হতে হবে। নির্বাচন কিভাবে হয় দেখি। প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। ইয়েস, ট্রু। সাধারণত লোকসভা সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, লোকসভা সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকেই এজ এ প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত করে থাকেন। হাং পার্লামেন্টে রাষ্ট্রপতি সেই নেতাকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন যিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন। ইয়েস, ইটস ট্রু। হ্যাঁ, এটা হবে, হ্যাঁ, হাং না। নেক্সট। জনগণ সরাসরি প্রধানমন্ত্রী নিয়োগ করেন না। জনগণ সরাসরি প্রধানমন্ত্রী নিয়োগ করেন না। আমরা অনেক সময় ভাবতে পারি যে আমরা হয়তো প্রধানমন্ত্রীকে সরাসরি ভোটে নির্বাচন করি, কিন্তু না, আমরা প্রধানমন্ত্রীকে সরাসরি নির্বাচন করি না। দেখবো কেন করি না, দেখি এখন নেক্সট স্লাইডে গিয়ে। হ্যাঁ, শপথ গ্রহণ। প্রধানমন্ত্রী কার কাছে শপথ গ্রহণ করেন? রাষ্ট্রপতির নিকট। কার্যকাল ও বেতন। প্রধানমন্ত্রীর কার্যকাল নির্দিষ্ট নয়, কোনো নির্দিষ্ট নেই, কারণ এরকম না যে প্রধানমন্ত্রী 5 বছরের জন্য নির্বাচিত হন, এরকম কিছুই না। প্রধানমন্ত্রী যদি জনগণের এগেনস্টে গিয়ে জনগণের বিরুদ্ধে কোনো কাজ করেন, তাহলে অবশ্যই জনগণের কাছে ক্ষমতা আছে প্রধানমন্ত্রীকে পদচ্যুত করানো। সো দ্যাটস ওয়াই প্রধানমন্ত্রীর কার্যকাল নির্দিষ্ট নয়, এটি রাষ্ট্রপতির ইচ্ছার উপর নির্ভরশীল। আচ্ছা, রাষ্ট্রপতির উপর ইচ্ছার উপর নির্ভরশীল এটা এখানে বলা হয়েছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু যেটা বলেছি সেটাই ঠিক আছে। নির্ভর করে মানে পদচ্যুতি ঘটাবেন বা সাইন করবেন ওই পদচ্যুতি পত্রে রাষ্ট্রপতি, কিন্তু বাস্তবে কিন্তু অন্যরকম চিত্র দেখা দেয়। বর্তমানে ভারতীয় প্রধানমন্ত্রীর মাসিক বেতন হলে 2,80,000 টাকা। ক্যাবিনেটের নেতা হিসেবে প্রধানমন্ত্রী কি কি ভূমিকা পালন করে দেখি। প্রধানমন্ত্রী দুইটা লাইনের বা দুইটা কোটেশনের মাধ্যমে বুঝে নেব। সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্যকে প্রধানমন্ত্রী, তারকামণ্ডলীর মধ্যে বিরাজমান চন্দ্রকে প্রধানমন্ত্রী। মনে রাখবে এই দুইটা কোটেশন কার কার দ্বারা বলা, এই দুটা, এটাও ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে নেবে গুগল সার্চ করে, আর যদি থাকে স্লাইডে দেখিয়ে দেব। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড, দ্যাট ইজ প্রধানমন্ত্রী পদে থাকাকালীন মৃত্যু। ওকে,
কে কে মৃত্যুবরণ করেছিল? তিনজন, টোটাল তিনজন এরকম আছে যে প্রধানমন্ত্রী পদে থাকাকালে মৃত্যুবরণ করেছে। আমরা এই দুজনের নাম একদমই মনে রাখতে পারবো, কারণ কিছুক্ষণ আগেই সেটা আলোচনা করেছিলাম যে গুলজারিলাল নন্দা প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পরের যে সময়কালটা ছিল কিছুদিনের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। আর যারাই প্রধানমন্ত্রীর অনুপস্থিতি বা প্রধানমন্ত্রীর অক্ষমতার কারণে যখন ওই কার্যভারটা কিছুদিনের জন্য সাময়িককালের জন্য গ্রহণ করেন, তখনই তাকে বলে হয় তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী। ওকে, তখনই তাকে বলা হয় কি? তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী। ক্লিয়ার? If you have any query, please tell in the comment section. So I hope you are clear. Let's go to understand. কারা কারা ছিল? জওহরলাল নেহরু কত তারিখে মৃত্যুবরণ করে দেখি? 27 তারিখ 5 মাস 1964 সালে। লাল বাহাদুর শাস্ত্রী 11 তারিখ 1 মাস 1966 সালে। ইন্দিরা গান্ধী 31/1/1984। মনে রাখবে, ইন্দিরা গান্ধী কিন্তু হত্যা করা হয়েছিল, ঠিক আছে? হত্যা করা হয়েছিল। নেক্সট দেখি প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী, হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইফ কোশ্চেন্স কাম ইন কনসেপচুয়াল বেসিস, দেন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস পার্ট। প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী দেখি। প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের নেতা হিসেবে কী কী ভূমিকা পালন করেন? মন্ত্রী নিয়োগ এবং অপসারণে মুখ্য ভূমিকা পালন করেন। মন্ত্রীদের দপ্তর বন্টন, মানে কোন মন্ত্রীকে কোন ধরনের ক্ষমতা দেওয়া হবে সেটা ডিসাইড করে প্রধানমন্ত্রী। ক্যাবিনেট বৈঠকে সভাপতিত্ব করেন, ঠিক আছে? আমরা বলেছিলাম যে ক্যাবিনেট আছে, ঠিক আছে? ক্যাবিনেট কোথা থেকে হয়? লোকসভার কিছু কিছু মন্ত্রী, 30 থেকে 40 জন মন্ত্রীকে নিয়ে ক্যাবিনেট গঠিত হয়। এই ক্যাবিনেটের বৈঠকে সভাপতিত্ব করেন কে? তিনি হলেন প্রধানমন্ত্রী। ওকে, নেক্সট প্রশাসনিক ক্ষমতা। নেক্সট কি ছিল? প্রশাসনিক ক্ষমতা। প্রশাসনিক ক্ষমতা কি দেখে নেই। সরকারের নীতি নির্ধারণ করেন প্রধানমন্ত্রী। প্রশাসনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ করেন কে? প্রধানমন্ত্রী। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন প্রধানমন্ত্রী। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। এখন দেখি সংসদীয় ক্ষমতা। প্রধানমন্ত্রী কি কি সংসদীয় ক্ষমতা আছে? লোকসভায় সরকারের নেতা প্রধানমন্ত্রী। সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ রাষ্ট্রপতিকে আসলে দিয়ে থাকেন কিন্তু প্রধানমন্ত্রী। এরকম না যে রাষ্ট্রপতির ইচ্ছে হয়েছে, রাষ্ট্রপতি সংসদকে ভেঙে দিয়েছে, এরকম কিছু না। আসলে পরামর্শ দিয়ে থাকেন কে? প্রধানমন্ত্রী। আইন প্রণয়নের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী। নেক্সট, বৈদেশিক নীতিতে কি কি ভূমিকা পালন করেন? আন্তর্জাতিক সম্মেলনে ভারতে প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রী এজ এ রিপ্রেজেন্টেটিভ অফ আওয়ার কান্ট্রি। প্রধানমন্ত্রী বৈদেশিক নীতিতে ভূমিকা পালন করেন। পররাষ্ট্রনীতির দিক নির্দেশ কে করেন? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মেয়াদ কিছু নির্দিষ্ট নেই। আমি আগেই বলেছি যে আমরা অনেক সময় ভুলবশত বলতে পারি যে প্রধানমন্ত্রী কার্যকালের মেয়াদ হয়তো 5 বছর, বাট নো, দিস ইজ নট রাইট। বাট আরেকটা কথা বলতে পারি যে প্রধানমন্ত্রী হয়তো 30 বছর, হয়তো 60 বছর, হয়তো 65 বছর পর্যন্ত শপথে থাকতে পারেন। এটাও কোনো সংবিধানে, আমাদের সংবিধানে বলা নেই। যেমন রাষ্ট্রপতির বলা আছে 65 বছর, কিন্তু প্রধানমন্ত্রীর কথা কিন্তু কিছু বলা নেই। যতদিন তিনি লোকসভা আস্থা ভোট করেন ততদিন পদে থাকতে পারেন। ইয়েস, এরকম না যে 5 বছর। রাষ্ট্রপতি যদি প্রধানমন্ত্রী যদি ভালো কাজ করেন তাহলে জনগণরা আবার নির্বাচন করে ওনাকে 10 বছরের জন্য নির্বাচন করতে পারেন, আবার নির্বাচন করে 15 বছরের জন্য দেশ শাসন করতে পারেন, নো প্রবলেম। বাট জনগণের যদি আস্থা ভোট ওনার সঙ্গে থাকে তবেই। প্রধানমন্ত্রীর সুযোগ সুবিধা কী কী? প্রধানমন্ত্রী বলে কথা, ও সুযোগ সুবিধা তো থাকবেই। দেখি কী কী। সরকারি বাসভবন, 7 লোক কল্যাণ মার্গ, ওকে, নিরাপত্তা ব্যবস্থা, সরকারি যানবাহন এবং কর্মী বিনামূল্যে আজীবন কিছু সুযোগ সুবিধা পেয়ে যান। হয় উনি বর্তমানে থাকুক বা প্রাক্তন হয়ে যাক, সুযোগ সুবিধা ওনার সারা জীবনের জন্য থেকে যায়। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। জোট সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী। জোট সরকার গঠিত হয় যখন কোনো একক রাজনৈতিক দল সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়। একাধিক দল একত্রিত হয়ে সরকার গঠন করে। এই ধরনের সরকার প্রধানমন্ত্রীর ভূমিকা একক দলীয় সরকারের তুলনায় অনেক বেশি জটিল, সংসদীয়, সংবেদনশীল এবং কৌশল নির্ভর। এখানে প্রধানমন্ত্রীকে শুধু প্রশাসনিক নয় বরং সমন্বয়কারী, সমঝোতার নেতা হিসেবে কাজ করতে হয়। ইয়েস,
এখন আমার একটা দল আছে, আমি জনগণের ভোট পেয়ে গেলাম মানে কি আমি স্বাধীনভাবে আমার দলকে নিয়ে কাজ করতে পারবো। বাট এখন আমার দলের সাথে আরেকটা বি পার্টি মিলে গেল, কারণ আমিও অর্ধেকের বেশি ভোট পেলাম না, বাকি দলগুলোও ভোট পেল না। কিন্তু সরকার গঠন করতে গেলে কিন্তু মিনিমাম অর্ধেক +1 মানে অর্ধেকের বেশি ভোট পেতে হবে। তখন যদি আমি অন্য একটা দলের সাথে জোট গঠন করে সরকার গঠন করি, তবে কিন্তু আমি প্রধানমন্ত্রী হয়ে গেলেও কিন্তু আমি আমার স্বাধীনভাবে কাজ করতে পারবো না। জনগণের জন্য যা চিন্তা করছি তা কিন্তু 100% আমি করতে পারবো না। কারণ কেন? যে দলটা আমার দলের সাথে মিলে গেছে ওই দলের কথা আমাদের শুনতে হবে। মানে কি মতবিরোধ দেখা দিতে পারে, বা আমাদের স্বাধীনভাবে আমাদের যে কাজ করার একটা সুযোগ সেটা নাও থাকতে পারে। এখানে এটাই বলা হয়েছে যে জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ভূমিকা পালন করাটা কিন্তু বেশ জটিল। নেক্সট, বিভিন্ন দলের মধ্যে সমন্বয় রক্ষা করেন কে? প্রধানমন্ত্রী। জোট সরকার বিভিন্ন রাজনৈতিক দল থাকে যাদের আদর্শ, রাজনৈতিক দল এবং আঞ্চলিক স্বার্থ, ঠিক আছে। বিভিন্ন দলের বিভিন্ন আদর্শ থাকে, রাজনৈতিক দল থাকে, আঞ্চলিক স্বার্থ থাকে। তো প্রায়শই একে অপরের থেকে বিভিন্ন। তো এখানে বিভিন্ন 2-3টা দল মিলে জোট সরকার গঠন হলে মতভেদও বিভিন্নতা থাকে। প্রধানমন্ত্রীকে এইসব ভিন্ন মত এবং স্বার্থের মধ্যে সমন্বয় সাধন করতে প্রধানমন্ত্রীর কাজ হলো যে এই বিভিন্ন মতকে নিয়েই চলে যেতে হবে। সরকারকে কাজে মানে সরকারকে সরকারি ব্যবস্থাকে পরিচালনা করতে হবে যাতে সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে এবং কোনো দল যাতে বিচ্ছিন্ন না হয়। কারণ বিচ্ছিন্ন হয়ে গেলে জোট সরকার শেষ, আর জোট সরকার শেষ মানে কি সংখ্যাগরিষ্ঠতা শেষ। দেখি তারপরে কি কিছু কিছু উক্তি যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। ফার্স্ট এবং ইকুয়ালস কিস্টোনস অফ দ্য ক্যাবিনেট আর্চ বলেছেন লর্ড কার্লি। এ ম্যান এবং লেজার স্টার্স বলেছেন কে? ওই আমি যে একটু আগে বলেছিলাম একটা স্লাইডে, যে পরে দেখাবো থাকলে এইগুলাই। স্যার উইলিয়াম বার্নার হারকোর্ট। দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ অফ দ্য স্টেট মনরো। দ্য গভর্নমেন্ট ইজ দ্য মাস্টার অফ দ্য কান্ট্রি অ্যান্ড ড্রিম মিনিস্টার ইজ দ্য মাস্টার অফ গভর্নমেন্ট। H.R.G. গ্রিপস। প্রধানমন্ত্রী কর্মদপ্তরটা একটু দেখে নিই। এই কর্মদপ্তরটি সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে কাজ করে। পূর্বে নাম ছিল প্রধানমন্ত্রী সচিবালয়। 1977 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী মোরারজি দেশাই উক্ত নামটি পরিবর্তন করে নতুন নাম করেছেন প্রধানমন্ত্রীর কর্ম দপ্তর। আগে ছিল প্রধানমন্ত্রী সচিবালয়, এখন কিন্তু বর্তমানে সেটার নাম হলো কি প্রধানমন্ত্রী কর্ম দপ্তর। এই নামটা চেঞ্জ করেছে কে? শ্রী মোরারজি দেশাই। শ্রী মোরারজি দেশাই কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের দেশে। এই 1977 সালে প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। এখন আমরা এতক্ষণ প্রধানমন্ত্রী সম্পর্কে অনেক কিছু বলেছি, বুঝেছি। তো এখন আমরা একটু বর্তমানে প্রধানমন্ত্রী সম্পর্কে জেনে নিই। কে উনি? অবশ্যই নরেন্দ্র মোদীজি। 2014 সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে ভারতের 14তম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তিনি ভারতের প্রধানমন্ত্রী যিনি স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছিলেন। একদম সত্যি কথা, তিনি একমাত্র প্রধানমন্ত্রী যিনি ভারতের স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছেন। 2014 সালের ডিসেম্বরে পরিকল্পনা কমিশন বাতিল করা হয়। 2019 সালে পুনরায় নির্বাচিত হয়ে 3 তালাক ব্যবস্থাকে তিনি অবৈধ বলে ঘোষণা করেছিলেন। 2016 সালের 8 নভেম্বর 500 এবং 1000 টাকার নোট বাতিল করে তিনি। আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু করেছিলেন তিনি। স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছিলেন আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজি। এখন আমরা একটু উপপ্রধানমন্ত্রী সম্পর্কে জেনে নিই, যেটা একদমই নেই বললেই চলে। মানে নেই বললে চলে কি, মানে নেই। কিন্তু একটা সিম্পল আইডিয়া নেওয়ার জন্য আমরা একটু দেখে নিই 2-3টা লাইন। 1968 সালের অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশনের প্রতিবেদনে উপপ্রধানমন্ত্রী সম্পর্কে বলা হয়েছিল বল্লভভাই প্যাটেল হলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। এই প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। পরবর্তীতে বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর পদ যোগ্য ব্যক্তিদের উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন, বাট বর্তমানে নেই বললেই চলে, এটা বারে বারে বলছি। তোমরা জাস্ট মনে রাখবে প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ all of you, have a good day, best wishes for your upcoming exams. Once again, thank you so much.